অনলাইনের উপকারিতা সম্পর্কে আমরা বলি বটে, তবে সে উপকারিতাও আমরা কতটা কি নিতে পারি। আবার অনেক বড় বড় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েও বোধহয় অনেকে যোগ না দিয়ে চলে এসেছেন, খানিকটা বিয়োগের পথেই এসে অনলাইনে যোগ দিচ্ছেন। এটাও বড় প্রাপ্তি। এই প্রাপ্তি অপ্রাপ্তির মধ্য দিয়েই আমাদের দ্য সিক্রেট অফ দ্য বেদা, আর রেট্রোস্পেক্ট অফ ভেদিক থিওরি, বেদ সম্বন্ধে পূর্বতন মতবাদ, আমরা ওই স্কলার্স পড়ছি, পণ্ডিত বর্গ, তার 11 নম্বর প্যারাগ্রাফ পড়েছি সেই 22শে নভেম্বর। তারপরে আর পাঠ হয়নি। সে কারণ আর অকারণ বিচার করে লাভ নেই। আমরা দেখেছি সেখানে বৃত্রাসুরের কথা দেখেছি। বৃত্ত অসুর হিসেবেই আমরা জানি, তাকে বধ করার জন্যে দধিচির কথা আমরা পড়েছি। তবে খুব একটা পড়িনি যে কথা যে বৃত্র, যাকে আমরা অসুর বলে জানি, তিনি যে পূর্বজন্মে অত্যন্ত চেতনাবান একজন মানুষ ছিলেন। মানুষ বলি, গন্ধর্ব বলি, দেবতা বলি, যাই বলি, তিনি ছিলেন চিত্রকেতু। তবে অতিরিক্ত চেতনাবান হলেও তো ভুলক্রমে কিছু কিছু অহংকার ঢুকে পড়তে পারে। তারই আক্রমণ ঘটেছিল চিত্রকেতুর জীবনে, যার ফলে মা পার্বতী তাকে অভিশাপ দেন। তো এরকম ঘটনাগুলো আমরা তো কম বেশি পড়েছি ব্রহ্মপুরাণের সেই গল্প। সম্ভবত 22শে নভেম্বর সে বিষয়ে বলেছিলাম। তো যাই হোক, সে অর্থে ওই চ্যাপ্টারের দ্য স্কলার্স পণ্ডিত বর্গের 11 নম্বর অনুচ্ছেদ পড়া হয়ে গেছে, তার পঞ্চম বাক্য শেষ হয়ে গেছে। সেই অনুযায়ী আমরা আজকে একটা নতুন বাক্য শুরু করতে পারি। নতুন দিন, 2 মাস পরে শুরু করছি নতুন দিন। 12 নম্বর প্যারাগ্রাফ, 12 নম্বর অনুচ্ছেদের প্রথম বাক্য, মানে ওটাই একটাই বাক্য রয়েছে, সেকেন্ড এলিমেন্ট অল প্রাণ, এটা একটাই বাক্য। পড়ছি, একটু আমার মতো করেই পড়ছি, ভুল ত্রুটি হতে পারে। শ্রী অরবিন্দের লেখা এই পড়তে পারছি, এ জনম ধন্য। এ জনম সার্থক অসার্থকের বিচারে যাব না, সে বিচরণেও যাব না, বিচারণায়ও যাব না। তবে আমাদের কাছে অনেকটাই প্রাপ্তি যে তার লেখা আমরা পড়তে পারছি, এই ক্ষুদ্র মুখে, ক্ষুদ্র চেতনায়, ক্ষুদ্র ভাবভাষ্য নিয়ে, ভাবভাষা নিয়ে তার কথা বলছি, পড়ছি, এটা অনেকটাই প্রাপ্তি। পড়ছি। A second element is the mythological, or as it might almost be called, the Puranic myths and stories of the gods, given in their outward form, without that deeper sense and symbolic fact which is the justifying truth of all Purana. আমরা যেমন পড়ি, মূল ইংরেজি একটু পড়ি, সেই অনুযায়ী স্বীকৃত অনুবাদ পড়ার চেষ্টা করি। রয়েছে যখন পড়ি, বাংলা অনুবাদটুকু এরকম রয়েছে, দ্বিতীয় উপাদান হলো রূপক কাহিনী, বা যাকে প্রায় পৌরাণিক বলা যায়, যে গূঢ়তর অর্থ ও প্রতীকী ঘটন সমস্ত পুরাণের ন্যায্যতার প্রতিপাদক। তাকে বাদ দিয়ে দেবতাদের শুধু বাহ্যিক আকারে রূপায়িত করে এমন কাহিনী। সায়ন ভাষ্য বিষয়ক আলোচনায় রাখছেন শ্রী অরবিন্দ। বিভিন্ন দিক থেকে দেখছেন, 3টি উপাদান ধরে দেখছেন সায়ন ভাষ্যের মধ্যে যা যা রয়েছে।
প্রথম উপাদান তো আমরা আগে পড়েছি, তার আধ্যাত্মিক বিষয়, দার্শনিক বিষয়। আর দ্বিতীয় উপাদান হিসেবে শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন যে সায়ন সায়ন মহারাজ রূপক কাহিনীর কথা বলেছেন, যা পৌরাণিক বলা যেতে পারে যাকে। শ্রী অরবিন্দ এই বিষয়গুলো উল্লেখ করেছেন, করে দিয়েছেন। আর বিদ্বজ্জন যারা, অধিগত বিদ্যায় যারা বা ঋগ্বেদীয় চর্চায় যারা অনেকটাই এগিয়ে, তারা সে বিষয়ে জানেন, যথেষ্টই জানেন। আমরা শ্রী অরবিন্দ ধরে এগোনোর চেষ্টা করছি। সায়নাচার্য বেদ বিষয়ক আলোচনায়, বিশেষত আমরা বলবো ঋগ্বেদ সম্পর্কীয়, তিনি তো বেদের সমস্ত বিভাগে কিছু না কিছু করেছেন, আমরা অতটা যাব না। শ্রী অরবিন্দ যেহেতু ঋগ্বেদীয় বিষয়টিকে ধরেছেন, আমরা সেই অনুযায়ী আমরা চলবো। যে ওই যে কথা বলছি যে সায়নাচার্য বেদ বিষয়ক আলোচনায় প্রথমে যে আলোচনা করেছেন তার বিষয় ছিল বেদের প্রাচীন আধ্যাত্মিক এবং দার্শনিক বিষয় সম্বন্ধে। আমরা আগে পড়েছি প্রথম উপাদান। শ্রী অরবিন্দ আমাদের বোঝানোর জন্য খুব সহজ করে ভেঙে ভেঙে দিচ্ছেন প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান, তৃতীয় উপাদান। তাহলে প্রথম উপাদানে আমরা কি পড়েছি, কি জেনেছি? প্রাচীন আধ্যাত্মিক এবং দার্শনিক বিষয় সম্বন্ধীয় যে আলোচনা বেদ বিষয়ে রয়েছে, তাই সায়ন মহারাজ আলোচনা করেছেন। এমনকি মনস্তাত্ত্বিক বিষয়গুলো সেখানে কেমন কেমন ভাবে উল্লিখিত হয়েছে সে বিষয়েও গবেষণালব্ধ ফল আমাদের জানিয়েছেন শ্রী অরবিন্দ। বিষয়গুলো বিশেষভাবেই আকর্ষণীয়, কোনো সন্দেহ নেই তাতে। শ্রী অরবিন্দ সেই আধ্যাত্মিক, দার্শনিক এবং মনস্তাত্ত্বিক ব্যাখ্যা যা সায়নাচার্য করেছিলেন সেগুলোকে যথেষ্ট মান্যতা দিয়ে বলেছেন এরকম কথাই। ওই যে ওই বাক্যটির থেকে একটি অংশ ঋণ নিয়ে বলি। 11 নম্বর অনুচ্ছেদের প্রথম বাক্যের সেই অংশটি, যে which were the true foundation of its sanctity। খানিকটা এই বিষয়ে সেই 22 তারিখ লাস্ট আমরা যখন পড়েছি বোধহয় আলোচনা হয়েছিল। সায়নাচার্যের টিকা বলি, ভাষ্য বলি, ভাষ্যই বলবো, সায়ন ভাষ্য বলি যা পরিচিত, সায়নাচার্যের ভাষ্য সম্বন্ধীয় এই বাক্যে যে দ্বিতীয় উপাদান বিষয়ে বলা হয়েছে 12 নম্বর অনুচ্ছেদে শ্রী অরবিন্দ সে কথাই বলছেন। এবং সেখানে খুব পরিষ্কার করেই বলা হচ্ছে এই উপাদানের মধ্যে রূপক কাহিনী আছে। তাকে প্রায় পৌরাণিক বলেই ব্যাখ্যা করা হচ্ছে। দেবদেবী সম্বন্ধে অনেক গল্প কথা প্রকাশিত হয়, আমরা দেখে থাকি সেগুলো। তাতে কি হয় না, দেবদেবীদের বাহ্য রূপের প্রকাশ ঘটে সেই বর্ণনায়, গভীরতর ব্যাখ্যা তেমন করে করা হয় না। আর সেজন্যই মানে এখন এই যে এতটা এগিয়ে ও সময়ের দিক থেকে আমরা এখনো দেবদেবী সম্পর্কে ভুল ধারণা প্রকাশ করে ফেলি। তার জন্য আবার অনেক রকম ব্যাখ্যা দিতে হয়, অনেক তর্ক বিতর্কের অংশীদার হয়ে পড়ি আমরা। তার মূল কারণ কি? ওই দেবদেবীদের বাহ্য রূপের প্রকাশ ঘটাই আমরা আমাদের বর্ণনার মধ্য দিয়ে। মানে যে গল্প কথাগুলো আমরা পড়ে থাকি, শুনে থাকি, সেগুলো দেবদেবীদের বাহ্য কিছু ঘটনাকে প্রকাশ করে, বাহ্য রূপের প্রকাশ ঘটে। তাই আমাদের গভীর অর্থ জানা হয় না, গভীরার্থ জানা হয় না। আমরা দ্বন্দ্বমূলক
বিষয়ের মধ্যেই জড়িয়ে পড়ি অধিকতর ভাবে। এ তো একদম চটজলদি খবর এগুলো চলছে দেশ জুড়ে। কিন্তু বাস্তবিক দিক থেকে যদি আমরা দেখি, একেবারে বাস্তবিক দিক দিয়ে যদি দেখি, তা দেখলে পুরাণ বলতে আমরা কাহিনী বিষয়ই ধারণা করি। পুরাণ বলতেই একটা কাহিনী, বিশেষ কোনো কাহিনী, সে বিষয়ে আমাদের একটা ধারণা হয়। এবং যদি ইতিহাস প্রসঙ্গ আসে, ইতিহাস বলতে বুঝি বাস্তবিক ইতিকথা, যার মধ্যে সত্যতা রয়েছে। কাহিনীতে যা বর্ণনা করা হয় তাতে তাতে প্রকৃত সত্য অতিক্রম করেও কিছু বাড়তি কথা থাকতে পারে কাহিনীর মধ্যে। সেজন্যই তো কাহিনী। কথায় কথা বলি না, এর পেছনে কি কাহিনী আছে। তাহলে প্রকৃত সত্যকে অতিক্রম করে কিছু কিছু বাড়তি কথা থাকতে পারে কোথায়? কাহিনীর মধ্যে। রবীন্দ্রনাথ তার কাব্য কথা ও কাহিনী তো সে কথা প্রকাশ করেছেন। তো কাহিনীকে যদি আমরা এরকম ধরি যে প্রকৃত সত্য অতিক্রম করেও কিছু বাড়তি কথা সেখানে থাকতে পারে, তা দেখতে গেলে বিভিন্ন কালে বিভিন্ন সময় তা হয়েছে, সেভাবে বর্ণনা করাও হয়েছে। এমনকি কাহিনীকে আকর্ষণীয় করার জন্য, আকর্ষক করে তোলবার জন্য, বা সামাজিক জীবনে আরো ব্যাপক প্রভাব ফেলার জন্য সে কাজগুলো করা হয়েছিল বা করা হয়। কম বেশি আমরা এটা মেনে নিতে পারি, মেনে নিতে কখনো কখনো বাধ্য হতে হয়। কাহিনীকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে আমরা, তাতে কিছু কিছু বিষয় এসে যায়, অতিরঞ্জিত কিছু বিষয় এসে যায়। সেজন্য তাকে কিংবদন্তি নামেও কখনো কখনো বলা হয়ে থাকে। খানিকটা সত্য, খানিকটা বাড়তি কিছু রং মেশানো, খানিকটা সত্য, খানিকটা ওই সত্যের অতিরঞ্জিত বিষয়, তাকেই তো আমরা কম বেশি কিংবদন্তি বলে থাকি। এটা তো জানা আছেই, কিংবদন্তি কথা সত্য আছে, আবার আবার কিছু লোকমুখে প্রচলিত এবং প্রচারিত কথাও আছে তার মধ্যে, কিংবদন্তির মধ্যে। সেই চাইনিজ উপকথায় আমরা চৈনিক উপকথা পড়তে গিয়ে দেখি না যে টকিং ব্রট মি হিয়ার, তো অতিরিক্ত কথা বলাই আমাকে এখানে নিয়ে এসেছে, এরকম যে বিষয়টা, অর্থাৎ তাকে পাপাঘাত সহ্য করতে হয়, কষ্টের শিকার করতে হয়, কারণ অতিরিক্ত কথা বললে। এরকম কিংবদন্তির মধ্যেও এরকম লোকমুখে প্রচলিত প্রচারিত কিছু কথাবার্তা থাকে, বিষয় নিশ্চয়ই থাকে। আর ইতিহাসে যে কথা বর্ণনা করা হয় তা কোনো না কোনো সময়ে সংগঠিত হয়েছিল বলেই জানি। সে অর্থে রামায়ণ মহাভারত আমাদের কাছে ইতিহাস, কারণ কোনো একটা সময় তা সংগঠিত হয়েছে বলেই জানি। অথচ তাকে আবার অপব্যাখ্যাও দেওয়া হতে পারে, হয় কখনো কখনো, তাকেও কাহিনী বলে প্রমাণ করার চেষ্টা করা হয়। যাই হোক, বেদ সম্বন্ধীয় এই যে ভাষ্য, টিকা, ভাষ্যই বলি, তো বেদ সম্বন্ধীয় ভাষ্যে সায়ন ঋষি সেই কাহিনী বিষয়েও বলেছেন। বর্তমানে সেই কাহিনীগুলো বেশ পরিচিতি পাচ্ছে, যে কাহিনীগুলো নিয়ে আলোচিত হয়েছে সেই কাহিনী বিষয়েই বেশি জনপ্রিয়তা এসেছে, পাঠক পাঠিকাদের যথেষ্ট আগ্রহ বাড়ছে, বিভিন্ন প্রকাশন সংস্থা গ্রন্থাকারে সেসব কাহিনী প্রকাশ করছেন। তো যাই হোক, এই অনুচ্ছেদের গুরুত্বপূর্ণ দিকটি
একটি হলো কি, যদি আমরা এরকম উপসংহারের মতো করে একটু জানতে চাই, যে এই অনুচ্ছেদের গুরুত্বপূর্ণ দিকটি কি না, যদি এরকম বলি যে দেবদেবী সম্বন্ধে বেশ কিছু কাহিনী সম্পর্কীয় আলোচনা সায়নাচার্য করেছেন, কিন্তু সেই দেবদেবীদের পিছনে যে গূঢ় অর্থ আছে সে বিষয়ে তিনি তেমন আলোচনা করেননি, বা করলেও আমরা বুঝে উঠতে পারিনি। তার যে অনুগামী শিষ্যবর্গ সব যে সায়নাচার্য করে গেছেন তা তো নয়, তার শিষ্য অনুগামী পথপ্রদর্শক যারা ছিলেন তারাও তো কিছু কিছু কাজ করেছেন। তা সায়ন ভাষ্যের এই অস্পষ্টতার কথা শ্রী অরবিন্দ আমাদের কাছে তুলে ধরলেন। তার মানে এই অস্পষ্টতা যে আমাদের কাছে আমাদের পিছিয়ে দেবে তা নয়। আমরা কজন সায়নাচার্যের সেই ভাষ্য পড়তে পারি? শ্রী অরবিন্দ পড়েছেন, আমাদের সামনে উল্লেখ করেছেন, আমরা রেডিমেড কিছু জিনিস পেয়ে যাচ্ছি, আমরা বলে ফেলছি। কিন্তু আমরা সত্যই আমাদের মেধা দিয়ে, আমাদের বোধ দিয়ে, আমাদের চেতনা দিয়ে সায়ন ভাষ্য অধ্যয়ন করে কি এই উপাদানগুলোর চুলচেরা বিচার করতে পারবো? বসতেই পারবো না। সেই গ্রন্থ সংগ্রহ করতেই অসুবিধা হয়ে যাবে, তারপর তাকে অধ্যয়ন করা, সে ধৈর্য, সে সময়, সে প্রবেশিকা পরীক্ষায় আমাদের পাশ করা হয়নি। পড়ি তাহলে আগের ওই যে বললাম যে দেবদেবী সম্পর্কে বেশ কিছু কাহিনী আছে, সে সম্পর্কে সায়নাচার্য আলোচনা করেছেন, কিন্তু সেই দেবদেবীদের পিছনে যে গূঢ় অর্থ আছে সে বিষয়ে তিনি তেমন আলোচনা করেননি। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এই সরস্বতী পুজো গেল, গত বছর তো ভীষণ আলোচনা হয়েছে। তার জন্য অনেক মহাপণ্ডিত মানুষ তার সুচারু ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু কজন আমরা সেগুলো শুনেছি বা কজন বা সেগুলো মেনেছি, এ নিয়ে অনেক চলতে পারে। যাই হোক, আমরা সে বিতর্কে যাব না, পরের অনুচ্ছেদ পড়ব। 13 নম্বর অনুচ্ছেদ, প্রথম বাক্য। লিখছেন শ্রী অরবিন্দ এইভাবে: তোলার অধিকার আমাদের নেই যে তিনি ভুল বা সায়ন ভাষ্য সর্বৈব মিথ্যা কথা বলেছে, এরকম কথা আমরা কখনো বলতে পারবো না। আমরা যেমন আমাদের অধীত বিদ্যা অনুসারী সিদ্ধান্ত নিয়ে থাকি না, শিক্ষাগত বুদ্ধি বৃত্তি দিয়ে কোনো সঠিক বা সঠিক নয় বলে আখ্যায়িত করি কোনো কোনো বিষয়কে। মা শ্রীমার কাছে পৌঁছতেই হয়, পৌঁছানোর চেষ্টা করতেই হয়। মা চৈত্তিক এবং আধ্যাত্মিক শিক্ষার কথা বলেছেন, খুব আন্তরিক ভাবে সেগুলো আমাদের জন্য বলেছেন। তিনি সায়ন ভাষ্য পড়েছেন কিনা জানি না, কিছু কিছু ক্ষেত্রে বৈদিক আলোচনায় তিনি নলিনীদার সহায়তা চাইতেন, এবং নলিনীদাও বলতেন কখনো কখনো যে মা, বিশ্ব সংসারের মা, তুমি এটা যদি আমাকে জিজ্ঞাসা করো, তুমি যদি জানো না বলে মনে করো, তাহলে আমি কি করে জানবো? আবার কখনো কখনো কিছু কিছু বিষয় নলিনীদাও বলেছেন। তো ওই যে চৈত্তিক ও আধ্যাত্মিক শিক্ষার কথা বলেছেন মা, সেই শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে চাই, তাহলে বাইরের বাহ্যতার আড়ালে অন্তরের গভীর সন্ধানে রত থাকতে হয়। মুখ্যত শিক্ষা বলতে মানসিক শিক্ষার কথাই আমরা জানি এবং সেই অনুযায়ী বলে থাকি, করে থাকি। সায়নাচার্য নিজেও বুদ্ধির অনুগামী হয়ে কিছু কিছু কাজ করেছেন। তাই মূল সূত্র ও তার দেওয়া কিছু ওই যে মতই যদি বলি, মতের মধ্যে যে ভাষ্য গড়ে উঠেছে, মূল সূত্র এবং মতামত, তার মধ্য দিয়ে যে ভাষ্য গড়ে উঠেছে,
তাতেও খুব স্বাভাবিকভাবেই কিছু অস্পষ্টতা, কিছু দোদুল্যমানতা দেখা গেছে। শ্রী অরবিন্দ সে কথাই বলছেন। আমরাও সেই অনুযায়ী পড়ছি। আমরা সায়ন ভাষ্য কতটুকু পড়তে পারি যে সে সম্পর্কে তুলনামূলক আলোচনা করব, তবে সহায় শ্রী অরবিন্দ, তিনি যতটুকু বলছেন ততটুকুই পড়ছি। তবে মানতেই হবে, বেদ বিষয়ে নানাবিধ দৃষ্টিভঙ্গি নিয়ে সায়নাচার্য এবং তার শিষ্যবর্গ যথেষ্ট কাজ করেছেন। আজকে আর না হবে না, পরের মাসের দ্বিতীয় শনিবার আমরা দেখব, সেগুলো একটু পড়ার চেষ্টা করব। পরের 14 নম্বর অনুচ্ছেদ থেকেই পড়া শুরু করব।